আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। করোনাকালীন পরিস্থিতিতে অনার্স মাস্টার্সের অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়কে সাধুবাদ জানাচ্ছি। সেই সাথে আশা করছি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যে যেখানে আছো, সুস্থ আছো, ভালো আছো, পজিটিভ চিন্তা এবং কাজের মধ্যে আছো আর স্বাস্থ্যবিধি মেনে চলছো। শুকর আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যে কাজে শ্রম আছে, মেধা আছে এবং তোমার মূল্যবান সময় আছে, সে কাজটার আজ না হোক কাল তোমরা কোনো না কোনো ভালো ফল পাবেই। সুতরাং একটার পর একটা পরিকল্পনা করো এবং বাস্তবায়নের চেষ্টা করতে থাকো। মনে রাখবে, যত বড় ব্যর্থতা তত বড় সফলতা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি গর্বিত এবং আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকের ক্লাস পরিচালনায় আছি আমি সৈয়দা সিফাতি নুরি, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। উদ্ভিদ বিজ্ঞান অনার্স চতুর্থ বর্ষের অনলাইন ক্লাসের ইকোনমিক বোটানি, ইথনো বোটানি ও ফার্মাকোগনোসির আজকে 13তম ক্লাস। লেকচার শিরোনাম ড্রাগ, মেডিসিন অ্যান্ড পয়জন। চলো আজকের আলোচ্য বিষয়গুলো আগে জেনে নেই। আজকের আলোচ্য বিষয়বস্তু ড্রাগ, মেডিসিন অ্যান্ড পয়জন। এই জিনিসগুলো আসলে কি, কাকে বলে, এটা একটা প্রবাহ চিত্রের মাধ্যমে আমি বোঝাবো, সেখান থেকে তোমরা অনুধাবন করবে। টাইপ অফ ড্রাগস, বিভিন্ন টাইপের ড্রাগস গুলো আমরা দেখব যে ড্রাগ বলতে কি কি বুঝি, কয়টা টাইপ। কেমিক্যাল ক্লাসিফিকেশন অফ হার্বাল ড্রাগস। হার্বাল ড্রাগস শব্দটা ব্যবহার করা হচ্ছে ড্রাগস বা মেডিসিন ভেষজ যে দ্রব্য, ওষুধ তৈরি যে দ্রব্যাদি, সেটা প্লান্ট থেকে হতে পারে, প্রাণী থেকে হতে পারে, খনিজ উপাদান থেকে হতে পারে। কিন্তু এখানে যেটা আজকে আলোচনা হবে কেমিক্যাল ক্লাসিফিকেশনটা, সেটা হার্বাল ড্রাগ, মানে ভেষজ উদ্ভিদ থেকে যে ড্রাগ গুলো আলাদা করা হয় সেগুলোর কেমিক্যাল ক্লাসিফিকেশন। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এরপরে আলোচনা করব ক্লাসিফিকেশন সিস্টেম অফ ড্রাগ। কোন সিস্টেমে, কোন কোন সিস্টেমে এই ড্রাগ গুলোকে ক্লাসিফাই করা হয়, বিশেষ করে প্লান্ট ড্রাগ গুলো, হার্বাল ড্রাগ বা প্লান্ট ড্রাগ বা ভেষজ ওষুধি দ্রব্যগুলোকে কিভাবে ক্লাসিফাই করা হয় সেই সিস্টেম গুলো দেখবো আজকে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে ড্রাগ, মেডিসিন অ্যান্ড পয়জন। ড্রাগ, যেটাকে বাংলায় বলা যেতে পারে ওষুধি দ্রব্য, ওষুধ তৈরির উপাদান, যেটা থেকে ওষুধ তৈরি হয়। মেডিসিন, মেডিসিন হচ্ছে ওষুধ, তার মানে এই ড্রাগ ব্যবহার করে যে দ্রব্যটা তৈরি করা হচ্ছে, যেটা মানুষের কল্যাণে ব্যবহার করা হচ্ছে, সেটা মানুষের ট্রিটমেন্টে অথবা মানুষের অন্য কোনো কল্যাণে, অন্য কোনো কল্যাণকর ব্যবহারে এই দ্রব্যটাকে ব্যবহার করা হচ্ছে, সেটা হলো মেডিসিন। এরপরে যেটা আসছে পয়জন। পয়জনটা হলো বাংলা শব্দ হচ্ছে কি বিষ, মানে বিষাক্ত পদার্থ, যা মানুষের জন্য উপকারী নাকি অপকারী। অবশ্যই পয়জন বা বিষ কখনোই মানুষের কল্যাণ আনতে পারে না, তাই না? তার মানে পয়জন যেটা, সেটা বাংলা হলো বিষ। আমরা এখন এই তিনটার একটা কম্পেয়ার দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হলো, এখানে আছে ড্রাগ, আর ড্রাগটাকে, ড্রাগ যেটা দিয়ে, যে দ্রব্যটা দিয়ে মেডিসিন তৈরি করা হয়, যে ড্রাগ গুলো দিয়ে, এই এদেরকে বলা হচ্ছে মেডিসিন। মেডিসিন তৈরিতে ব্যবহৃত ড্রাগ, যেগুলো তৈরি করে, মেডিসিনটাকে তৈরি করে, সেটা হলো ড্রাগ।
সেটা যেটা মেডিসিনকে তৈরি করে যে সমস্ত উপাদান সেগুলো হলো ড্রাগ। আর যে সমস্ত উপাদান মেডিসিনকে নষ্ট করে দেয় বা স্পয়েল করে দেয়, নষ্ট করে বা স্পয়েল করে দেয়, সেগুলো হলো পয়জন বা বাংলাতে বলে বিষ। এটা এমন একটা উপাদান যেটা সামান্য মাত্রায় এই পয়জনগুলো, বিষগুলো, এগুলো মানে এমন একটা ব্যাপার যে এটা পরিমিত মাত্রায় যদি ব্যবহার করা যায় দেখা যাচ্ছে বিষক্রিয়া হচ্ছে না, কিছু সমস্যা হয়ে সেগুলো ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু অতিরিক্ত মাত্রা হয়ে গেলে সেগুলো বিষক্রিয়া সৃষ্টি করে প্রাণী দেহে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। আবার এমন কিছু পয়জনাস ড্রাগ বা পয়জনাস দ্রব্য আছে যেগুলো অতি সামান্য মাত্রা ব্যবহারের সাথে সাথে বিষক্রিয়া তাৎক্ষণিক মৃত্যু হতে পারে। এরকম দ্রব্যগুলো হলো পয়জনাস। পয়জনাসের মানে যে বিষাক্ততার মাত্রা আছে বিভিন্ন রকমের। এখন আমরা দেখবো যে ড্রাগ যেগুলোকে আমরা বলছি সেগুলোর রাসায়নিক উপাদান কি। এই ড্রাগ যেগুলোকে বলা হয় তাদের রাসায়নিক উপাদানগুলো পর্যবেক্ষণ করে দেখা গেছে যে এগুলোর রাসায়নিক গঠন হয় অ্যালকালয়েড, না হলে ট্যানিন, ফেনোলিক কম্পাউন্ড, না হলে রেজিন, এটা আরেকটা রাসায়নিক উপাদান, না হলে দেখা গেছে গ্লাইকোসাইডস, না হলে ভোলাটাইল অয়েল। এই হিসেবে ওষুধি ড্রাগ গুলোকে পাওয়া যায়। এদের রাসায়নিক গঠনটা এরকম যে অ্যালকালয়েড, ট্যানিন, রেজিন, গ্লাইকোসাইডস বা ভোলাটাইল অয়েল। আবার কিছু কার্বোহাইড্রেট থাকতে পারে, প্রোটিন জাতীয় পদার্থ থাকতে পারে। এগুলো হলো ড্রাগ, ড্রাগ জাতীয় রাসায়নিক পদার্থ যেগুলো থেকে ওষুধ তৈরি হয়। আবার পয়জন গুলারও রাসায়নিক উপাদান দেখা গেছে, এগুলো হলো ড্রাগের রাসায়নিক উপাদান। পয়জনের রাসায়নিক উপাদান দেখো একই, পয়জনেরও দেখা গেছে যে রাসায়নিক উপাদান একই, অ্যালকালয়েড, ট্যানিন, রেজিন, গ্লাইকোসাইডস বা ভোলাটাইল অয়েল, কিন্তু এগুলো টক্সিক। দেখা গেছে টক্সিক অ্যালকালয়েডস, না হলে টক্সিক ট্যানিনস, না হলে টক্সিক রেজিন, না হলে টক্সিক গ্লাইকোসাইডস, না হলে টক্সিক ভোলাটাইল অয়েল। এই হলো ড্রাগ, মেডিসিন এবং পয়জনের একটা তুলনামূলক একটা প্রবাহ চিত্র। এটা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কোনটা কি, কিন্তু রাসায়নিক গঠনগত ভাবে কিন্তু ড্রাগ এবং পয়জন একই। যেটা ওষুধ তৈরিতে ব্যবহার করা হচ্ছে সেগুলো হচ্ছে ড্রাগ, আর যেগুলো শরীরে বিষক্রিয়া তৈরি করছে, ওষুধ তৈরি করা সম্ভব হচ্ছে না, সেগুলো হলো মেডিসিন। এই পয়জনগুলো দিয়ে মানবতার কল্যাণেও কিন্তু ওষুধ তৈরি করা সম্ভব, কিন্তু সেটা মানুষের ইনডাইরেক্ট, মানুষের কোনো স্কিনে ইউজ না বা কোনো ওরাল ইউজ না। এটা দেখা যাচ্ছে যে মানুষের কৃষিকাজের উন্নয়নে কীটনাশক হিসেবে তৈরি করা যেতে পারে, বিভিন্ন জীবাণুনাশক তৈরি করা যেতে পারে, ইঁদুরের উপদ্রব থেকে বাঁচার জন্য, ফসলকে বাঁচানোর জন্য ইঁদুরকে মারা যে বিষ সেগুলো তৈরি হতে পারে, কিন্তু মানবতার কল্যাণে ব্যবহার করা হচ্ছে সেই বিষ বা সেই মেডিসিন গুলো। আসলে ড্রাগ, মেডিসিন, ড্রাগ এবং পয়জনকে নির্দিষ্ট সংজ্ঞায়িত করা খুব টাফ। সেই রকমই ড্রাগ সোর্স প্লান্ট গুলো, পয়জন সোর্স প্লান্ট গুলোকে আসলে আইডেন্টিফাই করা একটা সংজ্ঞায় বা একটা ছকে আনা খুব কঠিন। তুমি আজকে বলছো যে এই প্লান্টটা পয়জনাস, কিন্তু পরে দেখবা যে এত গুরুত্বপূর্ণ কিছু ওষুধ তৈরি হচ্ছে সেখান থেকে, যে সেটাকে শুধু পয়জনাস বলে আলাদা করে দেওয়া যাচ্ছে না, সম্ভব হচ্ছে না। নির্দিষ্ট একটা মাত্রায় তার পয়জন গুলোকে নিয়ে গুরুত্বপূর্ণ ওষুধ তৈরি করা সম্ভব হচ্ছে। চলো আমরা তাহলে পরবর্তী আলোচনাতে চলে যাই। আমাদের পরবর্তী যে হেডিং সেটা হলো মেডিসিন, যেটা অলরেডি আমি এক কথাতে কিছু বলেই দিয়েছি, যে এক কথাতে যে ড্রাগ কি, ড্রাগ হলো ওষুধ তৈরিতে প্রয়োজনীয় সমস্ত জিনিস। সেটা প্রাকৃতিক হতে পারে, কৃত্রিম দ্রব্য হতে পারে, প্রাকৃতিক দ্রব্য হতে পারে অথবা কৃত্রিম ভাবে গবেষণাগারেও তৈরি করা হতে পারে, সেগুলো হলো ড্রাগ। আর এই যে প্রাকৃতিক বা কৃত্রিম সোর্স, সেগুলো উদ্ভিজ্জ হতে পারে, প্রাণীজ হতে পারে, সামুদ্রিক সোর্স হতে পারে, অণুজীব সোর্স হতে পারে। এগুলো থেকে এই ড্রাগ গুলোকে আলাদা করে ওষুধ তৈরি করা হয়। আর সেই দ্রব্যগুলো থেকে ওষুধ তৈরি করার পর কি কাজে লাগে সেইগুলো, যেগুলো রোগ নির্ণয়, রোগ নিরাময়, তারপরে রোগ প্রতিরোধ এবং বিভিন্ন রোগের নানান রকমের চিকিৎসাতে ব্যবহার করা হয়, সেই দ্রব্য, সেই উপাদানগুলোকে বলা হচ্ছে
ওষুধি ড্রাগ বা ওষুধি দ্রব্য। এরপরে মেডিসিন হলো তার, আর এই ওষুধি দ্রব্য এক বা একাধিক ড্রাগ ব্যবহার করে যে বিশেষ দ্রব্য প্রস্তুত করা হয়েছে যা মানুষ ও অন্যান্য প্রাণীর বিভিন্ন রোগের চিকিৎসাতে ব্যবহার করা হয়, এই সমস্ত দ্রব্যগুলোকে বলা হচ্ছে মেডিসিন। এবার ভেষজ ড্রাগ শব্দটা খেয়াল করো, হার্বাল ড্রাগ বা ভেষজ ড্রাগ, এটাই আসলে ফার্মাকোগনোসির আমাদের সাবজেক্ট রিলেটেড এই জিনিসটাই বেশি মানে তোমাদের জন্য দরকার, যে ভেষজ ড্রাগটা, ভেষজ ড্রাগের রাসায়নিক উপাদান, ক্লাসিফিকেশন, এই জিনিসগুলো জানতে হবে। একটা বড় ড্রাগ, বিভিন্ন ওষুধি ড্রাগ গুলোর একটা বড় সোর্স হলো প্লান্ট, মেডিসিনাল প্লান্ট। এই মেডিসিনাল প্লান্ট গুলো থেকে যে ড্রাগ গুলো কালেক্ট করা হয় সেগুলো হলো ভেষজ ড্রাগ। আমরা জানি একটা উদ্ভিদে অনেক রাসায়নিক উপাদান তৈরি হয়, অনেক অসংখ্য রাসায়নিক উপাদান তৈরি হয়, তার মধ্যে কিছু হলো প্রাইমারি মেটাবোলাইট এবং আরেক প্রকার হলো সেকেন্ডারি মেটাবোলাইট। প্রাইমারি মেটাবোলাইট গুলো বিভিন্ন ভাবে ধাপে ধাপে ভেঙে ভেঙে বিপাকীয় কাজগুলো করে শরীরে শক্তি যোগায়, অন্যান্য ফিজিওলজিক্যাল যে প্রসেস সেগুলোতে সাহায্য করে। আর সেকেন্ডারি মেটাবোলাইট গুলো শরীরে উদ্ভিদ জমা করে রাখে, তাদের নিজস্ব কোনো কিছু কাজের থেকে দেখা যাচ্ছে যে এগুলো জমা থাকার কারণে এই এই সমস্ত দ্রব্য খাওয়ার ফলে আমরা আমাদের যে শরীরটাকে সুস্থ রাখার যে উপাদানগুলো সেগুলো পেয়ে থাকি। আর সেই উপাদানগুলোই কিন্তু ম্যাক্সিমাম হলো ভেষজ ড্রাগ। এই যে আমরা বলি ভিটামিন দরকার, ভিটামিন জাতীয় খাবার খেতে হবে, আসলে এই ভিটামিন গুলো ড্রাগ। আমরা একটা লেব কমলা খাচ্ছি, একটা আমলকি খাচ্ছি, আমাদের ভিটামিন সি এর অভাব পূরণ হচ্ছে। এই ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড, এটা একটা ড্রাগ। ঠিক আছে, এবার আমরা ভেষজ ড্রাগ দেখি। সাধারণত সেকেন্ডারি মেটাবোলাইটের উপস্থিতির কারণে উদ্ভিদ ভেষজ গুণ সম্পন্ন হয়ে থাকে। এরপরে সেকেন্ডারি মেটাবোলাইট গুলোই হলো ড্রাগ। সেকেন্ডারি মেটাবোলাইট গুলোই কিন্তু ম্যাক্সিমাম সেকেন্ডারি মেটাবোলাইট গুলোই হলো ড্রাগ বা ওষুধি দ্রব্য। এটা কিন্তু বলতে পারি না শুধুই সেকেন্ডারি মেটাবোলাইট, প্রাইমারি মেটাবোলাইট গুলোর মধ্যেও আছে কিছু কিছু ড্রাগ হিসেবে ব্যবহার করে। প্রাইমারি মেটাবোলাইটের উদাহরণ হলো কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এগুলো ভেঙে ভেঙে শরীরে শক্তি যোগায়, এগুলো প্রাইমারি মেটাবোলাইট। কিন্তু এই প্রাইমারি মেটাবোলাইট গুলাও কিছু কিছু ক্ষেত্রে জমা থেকে ভেষজ ড্রাগের কাজ করে, কিন্তু বেশিরভাগই হলো সেকেন্ডারি মেটাবোলাইট। সেই সেকেন্ডারি মেটাবোলাইট গুলোই হলো আসলে ড্রাগ সাধারণত। তো এই ড্রাগ গুলো মধ্যে দেখা গেছে সবচেয়ে বেশি পরিমাণে থাকে অ্যালকালয়েড গুলো, যেগুলোর ওষুধ তৈরিতে বিশেষ ভূমিকা রাখে। মানে রোগ নিরাময়, যে সমস্ত রোগগুলো হচ্ছে সেগুলো নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই ভেষজগুলোর মধ্যে থাকা যে রাসায়নিক উপাদান, সেটা হলো অ্যালকালয়েড। তো একটু আগে আমরা নাম দেখলাম, ট্যানিন, গ্লাইকোসাইড, উদ্বায়ী তেল, রেজিন, এই তারপরে অ্যালকালয়েড, এইগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে বিভিন্ন রকমের অ্যালকালয়েড। কাজেই তোমাদের সিলেবাসে আসছে যে তোমাদেরকে বিভিন্ন রকমের অ্যালকালয়েডের ক্লাসিফিকেশন করতে হবে, মানে অ্যালকালয়েডস এর ক্লাসিফিকেশন। তাহলে আমাদেরকে এখন একটু অ্যালকালয়েড সম্পর্কে ধারণা নিতে হবে। তোমরা কিন্তু অলরেডি, তোমরা এখন 4th ইয়ারে পড়ছো, তোমরা 3rd ইয়ারের প্লান্ট বায়োকেমিস্ট্রিতে অ্যালকালয়েডের সাথে পরিচিত হয়েছো। কাজেই তোমাদের এই ক্লাসটা বুঝতে সুবিধা হবে। অ্যালকালয়েডের ক্লাসিফিকেশনটা আবার তোমরা তাহলে দেখো। তার আগে আমরা জানবো যে অ্যালকালয়েড কি, কাকে বলে, সেই জিনিসগুলো আবার একটু জানবো। অ্যালকালয়েড কি, অ্যালকালয়েড কাকে বলে, অ্যালকালয়েডের ক্লাসিফিকেশন, সেগুলো আমরা জানবো। তো কিন্তু তার আগে আমরা টাইপ অফ ড্রাগ, মানে অ্যালকালয়েডের যে ক্লাসিফিকেশন সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, আজকে না। আজকে আমরা ড্রাগ গুলো সম্পর্কে দেখবো। এটা আমার একটু ভুল হয়ে গেছে যে আজকে আমরা শুধু ড্রাগ গুলো দেখবো। প্রথমে দেখি যে টাইপ অফ ড্রাগ দেখবো উৎপত্তি অনুসারে, যে কোথা থেকে উৎপত্তি লাভ করছে, সোর্স, সেটা অনুযায়ী 3 প্রকার। উৎপত্তি অনুযায়ী 3 প্রকার। এটা আসলে এই 3 প্রকারটা যে প্রকারভেদ, এটা আসলে করেছেন যে হার্বাল মেডিসিন যারা তৈরি করে, হার্বাল মেডিসিন যারা তৈরি করছে তারা এটা থেকে এই প্রকারভেদটা করছেন। বিশেষ করে কবিরাজি, তারপরে আয়ুর্বেদিক
যে ইউনানি যে মেডিসিন গুলো তৈরি হয় তারা এভাবে 3 প্রকার বলছেন উৎপত্তি অনুসারে। সেই 3 প্রকার ড্রাগ আমি এখন এখানে দেখাবো এর ছকের মাধ্যমে। 1 নাম্বার হলো জাঙ্গম, যেগুলো এনিম্যাল প্রোডাক্ট থেকে প্রাপ্ত, যেগুলো হলো এনিম্যাল প্রোডাক্ট থেকে প্রাপ্ত। এখন তোমাদেরকে আরেকটা কথা বলি যে ড্রাগ, ড্রাগ মানে এই ধরো আমি একটা মূল থেকে ওষুধ তৈরি করলাম, একটা মূলকে ডাইরেক্ট আমি ওষুধ হিসেবে খেয়ে নিলাম, এই মূলটা হলো তখন ড্রাগ। আবার দেখা যাচ্ছে এই মূলটাকে আমি গুঁড়ো করলাম, গুঁড়ো করে ওষুধ তৈরি করলাম, এক্ষেত্রে এই মূলের গুঁড়াটা হলো ড্রাগ। আবার দেখা গেল যে আমি মূলটাকে রস করলাম, রস করে সেটাকে ওষুধ বানিয়ে খেলাম, তাহলে এই রসটা হলো তখন ড্রাগ। আবার আমি মূলের এক্সট্রাক্ট, যে মূল এক্সট্রাক্ট গুঁড়া হোক বা রস হোক, সেখান থেকে রাসায়নিক বস্তুকে আলাদা করে সেখান থেকে ওষুধ তৈরি করলাম, এক্ষেত্রে সেই রাসায়নিক দ্রব্যটা হলো ড্রাগ। তাহলে ড্রাগ মানে শুধু যে সেই রাসায়নিক উপাদান তা না, ড্রাগ যদি আমি মূলটা দিয়ে ওষুধ বানাই তাহলে সেটা পুরো অংশটাই হলো ড্রাগ। আর যদি আমি মূলের গুঁড়া দিয়ে বানাই তাহলে মূলের গুঁড়োটা হলো ড্রাগ তখন। আর যখন আমি এটা হচ্ছে এটাকে রাসায়নিক ভাবে ওর মধ্যে যে উপাদানটা আছে সেটাকে আলাদা করে ওষুধ বানালাম, তাহলে সেটা হলো কেমিক্যাল ড্রাগ। এভাবে ড্রাগ, কিন্তু এখানে যে উৎপত্তি অনুযায়ী ড্রাগ সেটা হলো এনিম্যাল প্রোডাক্ট থেকে যখন ওষুধ তৈরি করা হচ্ছে যে প্রোডাক্ট, সেগুলোই হলো ড্রাগ। যেমন তাদেরকে বলা হয় জাঙ্গম। কি বলে? জাঙ্গম। এনিম্যাল প্রোডাক্ট গুলো থেকে যে ড্রাগ তৈরি হয়, যেমন এনিম্যাল প্রোডাক্ট গুলো দেখো যে কোনো কবিরাজি ওষুধ বা হার্বাল মেডিসিন গুলো কখনো এমনি শুধু সেই মেডিসিনটা খাওয়ার কথা বলা থাকে না, দেখা যায় যে সেই মেডিসিনটা খেতে ছাগলের দুধ না হলে গরুর দুধ এইভাবে খেতে বলা থাকে, না হলে সেই ওষুধটা কাজ দেবে না। মধু খেতে বলা থাকে, অনেক সময় তৈরি করতে রক্তের প্রয়োজন পড়ে, ঝিনুক প্রয়োজন পড়ে কিছু মেডিসিন তৈরি করতে। এগুলো হলো এই এগুলো উদাহরণ হলো এনিম্যাল সোর্স থেকে পাওয়া প্রোডাক্ট, এগুলো হলো এনিম্যাল ড্রাগ বা এগুলোকে বলছে জাঙ্গম। এরপরের যে ড্রাগ সেটা হলো উদ্ভিজ্জ ড্রাগ, যেটা উদ্ভিদ হতে প্রাপ্ত। সেটাকে কি বলে? উদ্ভিজ্জ ড্রাগ। মানে উদ্ভিদের বিভিন্ন অঙ্গ হতে পারে এই ড্রাগ গুলো, মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল। মূল, কাণ্ড, পাতা, ফুল, আমি মূলটাকে ব্যবহার করে ওষুধ বানালাম, মূল ড্রাগ। কাণ্ডটাকে বানালাম, কাণ্ড ড্রাগ। কাণ্ডের ছালটা দিয়ে বানালাম, কাণ্ডের ছাল তখন ড্রাগ। এভাবে উদ্ভিজ্জ ড্রাগের উদাহরণ হলো মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল। খুব সহজ একটা পদ্ধতিতে এটা টাইপিং করা হয়েছে যে মানে এগুলো কিন্তু কেমিক্যাল ক্লাসিফিকেশন না, এই জন্য কেমিক্যাল ক্লাসিফিকেশনটা জানতে হবে আমাদেরকে। তো যাই হোক, এভাবে আলাদা করা হলো টাইপ রকম, যে উদ্ভিজ্জ থেকে উৎপত্তির জন্য উদ্ভিজ্জ ড্রাগ, উদ্ভিদের বিভিন্ন অঙ্গ হতে প্রাপ্ত উদ্ভিজ্জ ড্রাগ। এরপরে আরেকটা যেটা ভৌম, এটা হলো খনিজ উপাদান থেকে পাওয়া ড্রাগ। যে সমস্ত ড্রাগ বা ওষুধ তৈরি করতে বিভিন্ন ভূনিম্নস্থ খনিজ উপাদান থেকে যে সমস্ত রাসায়নিক উপাদান ব্যবহার করা হয় সেগুলোকে বলা হচ্ছে খনিজ ড্রাগ বা ভৌম বা পার্থিব ড্রাগ বা ভৌম ড্রাগ। এই ভৌম ড্রাগ গুলোর উদাহরণ দেখো যে অনেক সময় মেডিসিন তৈরি করতে সোনা, রূপা, লৌহ এই টাইপের উপাদানগুলো ব্যবহার করা হয়। এই ড্রাগ গুলোকে বলা হচ্ছে ভৌম বা পার্থিব খনিজ উপাদান, যা খনিজ উপাদান হতে প্রাপ্ত। উৎপত্তি অনুযায়ী আমরা একটা দেখলাম। তারপরে এরপরে আরেকটা আছে উৎপত্তি অনুসারে, যেটা আমি আরেকটা সোর্স থেকে পেয়েছি, ডাক্তারি ঔষধ উইকিপিডিয়া। এই যে ডাক্তারি ঔষধ উইকিপিডিয়া সোর্স থেকে নেওয়া। ডাক্তারি ঔষধ উইকিপিডিয়া তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে নেওয়া প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত ড্রাগ। 1 নম্বর প্রকার হলো প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত যেগুলো, সেগুলো হলো প্রাকৃতিক প্রাপ্ত ড্রাগ। প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত ড্রাগের হতে পারে যেমন ভেষজ উদ্ভিদ, তারপর অন্যান্য উদ্ভিজ্জ এবং খনিজ উৎস থেকে প্রাপ্ত ড্রাগ। কিছু কিছু ড্রাগ আবার সমুদ্র থেকেও পাওয়া যায়, সামুদ্রিক বিভিন্ন সোর্স থেকে, সেগুলোকে বলা হচ্ছে
সামুদ্রিক ড্রাগ। এগুলো হলো প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত ড্রাগ। এরপরে 2 নাম্বার হলো রাসায়নিকভাবে উৎপাদিত ড্রাগ। রাসায়নিকভাবে উৎপাদিত মানে যেগুলো আর্টিফিশিয়ালি গবেষণাগারে তৈরি করা হয়, 2 নাম্বার টাইপ। 3 নাম্বার টাইপ হলো প্রাণীজ উৎস থেকে প্রাপ্ত ড্রাগ। যেমন উদাহরণ দেওয়া হলো হরমোন, এনজাইম, উৎসেচক, এর আগে দেখলাম মধু, দুধ, এই রক্ত, এই টাইপের। আর হরমোন, এনজাইম এটা কিন্তু রাসায়নিক ড্রাগের উদাহরণ হয়ে গেল, তাই না? রাসায়নিক ড্রাগ। প্রাণীজ থেকে প্রাপ্ত ড্রাগ গুলো আলাদা, প্রাকৃতিক সোর্স থেকে আলাদা, রাসায়নিক ভাবে উৎপাদিত আলাদা। আর আরেক প্রকার আছে অণুজীব উৎস থেকে প্রাপ্ত ড্রাগস। এভাবে উৎপত্তি অনুসারে 4 ভাগে ভাগ করা হয়েছে ডাক্তারি ঔষধ উইকিপিডিয়া অনুসারে। আসলে আধুনিক মতে এটাই ঠিক যে অণুজীবগুলো উৎস থেকে আলাদা করা হয়েছে, প্রাকৃতিক উৎসকে আলাদা করা হয়েছে, রাসায়নিক ভাবে বা কৃত্রিম ভাবে তৈরিকে আলাদা ট্র্যাকে ফেলা হয়েছে, আর প্রাণীজ থেকে প্রাপ্ত ড্রাগ গুলোকে আলাদাভাবে ফেলা হয়েছে। তো এইভাবে 4 প্রকার হলো ওষুধ ড্রাগের শ্রেণীবিন্যাস। উৎপত্তি অনুযায়ী তোমরা দুটোই দেখাতে পারো সোর্স দিয়ে। সোর্স অনুযায়ী তোমরা বলতে পারো এভাবে একটা হতে পারে, আবার আরেকভাবে উৎপত্তি অনুসারে করা যেতে পারে। সেটা হলো প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত ড্রাগ, রাসায়নিক ভাবে প্রাপ্ত উৎপাদিত ড্রাগ, প্রাণীজ উৎস থেকে প্রাপ্ত ড্রাগ এবং অণুজীব উৎস হতে প্রাপ্ত ড্রাগ। অণুজীব উৎস থেকে যে ড্রাগ গুলো বেশি আলাদা করা হয় সেগুলো কিন্তু অ্যান্টিবায়োটিক বেশি, এনজাইমও আছে, তারপরে এর মধ্যে বিভিন্ন ভিটামিনও আলাদা করা হয়েছে, অ্যালকালয়েডও আলাদা করা হয়েছে। তার মধ্যে অ্যান্টিবায়োটিক গুলো বেশি গুরুত্বপূর্ণ ড্রাগ। অণুজীব ড্রাগ গুলো কিন্তু বর্তমানে ওষুধ ভ্যাকসিন তৈরিতে অনেক বড় ভূমিকা পালন করছে। এরপরে আমরা আমাদের যে টাইপ অফ ড্রাগের আরেকটা টাইপ দেখবো। এবার স্বাদ অনুযায়ী দেখলাম, উৎপত্তি অনুযায়ী, এবার আসো স্বাদ অনুযায়ী। এই মুখের টেস্টটা কেমন সেটার উপর ভিত্তি করে এই ড্রাগ গুলো ক্লাসিফাই করা হয়। এর মধ্যে কিন্তু উদ্ভিজ্জ পড়বে, প্রাণীজ পড়বে, অণুজীব পড়বে, তারপরে যেটা বলো কৃত্রিম ভাবে তৈরি, তারপরে খনিজ উপাদান থেকে তৈরি, সব পড়বে এর মধ্যে। তো টাইপ অফ ড্রাগস 6 প্রকার। 1 নাম্বার হলো মধুর স্কন্ধ। শব্দটা এরকম, মধুর স্কন্ধ। মধু টেস্ট কেমন? মিষ্টি। যেগুলো মিষ্টি টেস্ট যুক্ত, সুইট টেস্ট, সেগুলো হলো মধুর স্কন্ধ। এগুলো কিন্তু ভেষজ মেডিকেল টার্ম, মেডিসিনাল যে ফার্মাকোলজি, ফার্মাকোগনোসি, সেগুলোর টার্ম হলো স্কন্ধ বাংলায়। তো 1 নাম্বার টাইপ হলো মধুর স্কন্ধ। এরপরে অম্ল স্কন্ধ। অম্ল মানে যে সমস্ত ড্রাগের টেস্ট সেগুলো উদ্ভিজ্জ হতে পারে, প্রাণীজ হতে পারে, খনিজ উপাদানের হতে পারে, সেই যে ড্রাগ গুলোর টেস্ট কিছুটা টক জাতীয় অথবা অম্লীয় টাইপের, অ্যাসিডীয়, এইগুলো হলো অম্ল স্কন্ধ। 3 নাম্বার লবণ স্কন্ধ। সল্টি টেস্ট, যে সমস্ত ড্রাগের টেস্ট লবণ জাতীয় সেগুলো হলো লবণ স্কন্ধ। এবং সব ধরনের লবণকে এই টাইপের লবণ স্কন্ধর মধ্যে ফেলা হয়। লবণ টেস্ট যুক্ত ড্রাগ এবং সমস্ত লবণ, গুরুত্বপূর্ণ কিছু লবণ আছে যেগুলো ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। এরপরে কটু স্কন্ধ। কটু একটু বেশি, এই তিতা এবং টক দুটো মিলায়ে যে ব্যাপারটা ঘটে সেটাকে বলছে কটু স্কন্ধ। এইগুলো, আর যেগুলোর একটু গন্ধ থাকে বিকট, সেইগুলোকে বলছে কটু স্কন্ধ। সেই সমস্ত রাসায়নিক ড্রাগকে বলা হচ্ছে কটু স্কন্ধ। এরপরে তিক্ত স্কন্ধ, মানে যেগুলো তিতা স্বাদযুক্ত, সেই সমস্ত ভেষজ, তারপরে রাসায়নিক, প্রাণীজ, তারপরে ভৌম যে ড্রাগ সেগুলো তিক্ত স্বাদযুক্ত, সেগুলোকে বলা হচ্ছে তিক্ত স্কন্ধ। 6 নাম্বার প্রকার হলো কোষ্টি, যেটা কোষ্টি টাইপের, যেটা কষ্টা একটু খেলে মুখে
হচ্ছে কষ লাগে, টাইট কষ্টে টাইপের, সেইগুলোকে বলছে কষ্টায় স্কন্ধ। এই হলো 6 প্রকারের ড্রাগের টাইপ। এবার আমরা কেমিক্যাল ক্লাসিফিকেশন অফ হার্বাল ড্রাগস এ যাব। এখানে আমি তোমাদেরকে যেটা বলতে চাই যে কেমিক্যাল ক্লাসিফিকেশন অফ হার্বাল ড্রাগস, বা যেটাকে বাংলায় বলছে ভেষজ বা প্লান্ট ড্রাগস, এই ড্রাগস গুলোর যে ক্লাসিফিকেশন তোমরা পড়বে, এটা থেকে তোমাদের একটা চ্যাপ্টার আছে, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মেটাবোলাইট অফ প্লান্ট। প্রাইমারি মেটাবোলাইট অ্যান্ড সেকেন্ডারি মেটাবোলাইট গুলোর আলোচনা তোমরা আজকের আমি যে কেমিক্যাল ক্লাসিফিকেশন নিয়ে যে আলোচনা করব সেখান থেকে কিন্তু এই আলোচনাটাও হয়ে যাবে। প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মেটাবোলাইট আমি আলোচনার পাশাপাশি বলবো রাসায়নিক উপাদানগুলো কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি। তাহলে তোমরা এই ক্লাসিফিকেশন থেকে জানতে পারবা কিছু প্রাইমারি মেটাবোলাইট যেগুলো ড্রাগ হিসেবে ব্যবহার করা হয়, কিছু সেকেন্ডারি মেটাবোলাইট যেগুলো ড্রাগ হিসেবে ব্যবহার করা হয়। আবার তোমরা এখান থেকেই এই যে আজকের যে ক্লাসিফিকেশন আলোচনা, সেখান থেকেই তোমরা আলোচনা করতে পারবে বা লিখতে পারবে যে কেমিক্যাল কম্পোনেন্ট অফ হার্বাল ড্রাগ, মানে হার্বাল ভেষজ যে ঔষধি দ্রব্যগুলোর রাসায়নিক উপাদানও লিখতে পারবে। একই ব্যাপার, মানে এই আলোচনা থেকে তোমরা রাসায়নিক উপাদান লিখতে পারবে, রাসায়নিক শ্রেণীবিন্যাস লিখতে পারবে ড্রাগের, এবং এখান থেকেই তোমরা প্লান্টের প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মেটাবোলাইটের উপরে আলোচনা করতে পারবে। যেমন আমি এটা তোমাদের সুবিধার জন্য বলি যে এখান থেকে তোমরা এই ক্লাসিফিকেশনটা যদি পড়ো, ক্লাসিফিকেশনটা তো লিখতে পারবেই, পাশাপাশি আরো দুটো জিনিস লিখতে পারবে। সেটা হলো প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মেটাবোলাইট অফ প্লান্ট। প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মেটাবোলাইট গুলোর আলোচনা লিখতে পারবে প্লান্টের। এরপরে 2 নম্বরে যেটা লিখতে পারবে সেটা কেমিক্যাল কম্পোনেন্ট অফ হার্বাল ড্রাগস। হার্বাল ড্রাগস গুলোর রাসায়নিক উপাদান সম্পর্কে লিখতে পারবে। রাসায়নিক উপাদানের ভিত্তিতে বেশ কয়েক প্রকারের হয়ে থাকে এই ভেষজ ড্রাগ গুলো। যেমন শর্করা জাতীয় হতে পারে, শর্করা জাতীয় 2 নাম্বার, গ্লাইকোসাইড জাতীয় 3 নাম্বার, লিপিড জাতীয় 4 নাম্বার, উদ্বায়ী তেল জাতীয় যেগুলো ভোলাটাইল অয়েল বলে, ট্যানিন জাতীয়, রজন জাতীয়, উপক্ষার বা অ্যালকালয়েড জাতীয় ড্রাগ, ভিটামিন জাতীয় ড্রাগ, প্রোটিন জাতীয় ড্রাগ, এনজাইম জাতীয় ড্রাগ, অ্যান্টিবায়োটিক্স জাতীয় ড্রাগ, কীটনাশক ড্রাগ। এই ছিল 12 প্রকারের উপাদান। আমরা এখন এগুলোর উপরে আলোচনায় চলে যাব যে আলাদা আলাদা ভাবে শর্করা জাতীয় প্রথমে, গ্লাইকোসাইড, লিপিড, একটা ছকের মধ্যে আমরা এগুলো আলোচনা করব। চলো ছকে আমরা চলে যাই। প্রথম যে প্রকারটা আমরা দেখছি সেটা ছিল শর্করা জাতীয়। শর্করা জাতীয় পদার্থগুলো উদ্ভিদের দেহে প্রাইমারি মেটাবোলাইট হিসেবে জমা থাকে। কি হিসেবে? খেয়াল করো, আমি কিন্তু উপাদানগুলোর এটা বলতে থাকবো, একটা পর একটা উপাদানের বর্ণনা দিব এবং কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি। শর্করা জাতীয় উপাদানগুলো প্রাইমারি মেটাবোলাইট হিসেবে উদ্ভিদ দেহে জমা থাকে, কিন্তু কিছু প্রাইমারি মেটাবোলাইট আছে যেগুলো শরীরে ড্রাগ হিসেবে জমা থাকে, যেগুলো থেকে ওষুধ তৈরি হয়। সেরকম কিছু শর্করা জাতীয় ড্রাগের উদাহরণ হলো সুক্রোজ। তোমরা দেখতে পাচ্ছ উদাহরণ সুক্রোজ, ল্যাকটোজ, পেকটিন এন্ড মিউসিলেজ। সুক্রোজ, ডাইস্যাকারাইড, ল্যাকটোজ, পেকটিন, মিউসিলেজ। এরপরে 2 নম্বর যে রাসায়নিক উপাদানটা দেখতে পাচ্ছ এটা হলো গ্লাইকোসাইড জাতীয়। জিনিসটা খেয়াল করো, গ্লাইকোসাইড, এই গ্লাইকোসাইড জাতীয় যৌগগুলো একটু জটিল টাইপের, একটু কমপ্লেক্স অ্যাসিটাইল যৌগ। গ্লাইকোসাইড যৌগগুলোকে বলা হয় অ্যাসিটাইল যৌগ। এই যৌগগুলোর মধ্যে দুটো অংশ থাকে, একটা চিনি অংশ, একটা অচিনি অংশ। চিনি অংশকে বলা হয় গ্লাইকন, অচিনি অংশটাকে বলা হয়
অ্যাগ্লাইকন। গ্লাইকন প্লাস অ্যাগ্লাইকন ইজ ইকুয়াল টু গ্লাইকোসাইড। তাহলে গ্লাইকোসাইডের দুটো পার্ট, চিনি জাতীয়, অচিনি জাতীয়। চিনি জাতীয় গ্লাইকন, অচিনি জাতীয় অ্যাগ্লাইকন। গ্লাইকন প্লাস অ্যাগ্লাইকন ইজ ইকুয়াল টু গ্লাইকোসাইড। আর গ্লাইকোসাইড জাতীয় যে ড্রাগ গুলো, তার উদাহরণ আমরা একটু দেখি। ডিজিটক্সিন, বার্বালোইন, দুইটা উদাহরণ দেখানো আছে। একটা হলো ডিজিটক্সিন আর একটা হলো বার্বালোইন। এগুলো মনে রাখতে হবে গ্লাইকোসাইডের উদাহরণ। ডিজিটক্সিন একটা গ্লাইকোসাইড, বার্বালোইন। আরো অসংখ্য গ্লাইকোসাইড জাতীয় ড্রাগস আছে, বিভিন্ন প্লান্টের বিভিন্ন অংশে আছে। তো গ্লাইকোসাইড জাতীয় দুটো উদাহরণ তোমরা দেখতে পেলে, একটা হলো ডিজিটক্সিন এন্ড বার্বালোইন। এরপরে লিপিড জাতীয় 3 নম্বরে আছে লিপিড জাতীয়। 2 নম্বরে গ্লাইকোসাইড জাতীয় যে ড্রাগ গুলো, এগুলো সেকেন্ডারি মেটাবোলাইট হিসেবে প্লান্টে জমা থাকে। 2 নম্বর লিপিড জাতীয় ড্রাগ। লিপিড জাতীয় ড্রাগ গুলো সাধারণত উদ্ভিদ দেহে লিপিড জাতীয় পদার্থগুলো প্রাইমারি মেটাবোলাইট হিসেবে তৈরি হয় এবং কিছু ড্রাগ হিসেবে জমা থাকে, যেগুলো মানে ভেষজ গুণ সম্পন্ন। এরকম কিছু লিপিডের উদাহরণ হলো, আমরা তার আগে বলি যে লিপিড কাকে বলে। লিপিড হলো ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের এস্টারকে বলা হচ্ছে লিপিড। এখানে গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিড দিয়ে গঠিত অনুদ্বায়ী কিছু তেল। অনুদ্বায়ী মানে যারা খোলা রাখলে অক্সিজেনের সংস্পর্শে উড়ে যায় না, যেগুলো বাষ্পীভূত হয় না, সেগুলো হলো অনুদ্বায়ী তেল। এই লিপিড জাতীয় ড্রাগ গুলোর মধ্যে কিছু অনুদ্বায়ী তেলের উদাহরণ দেওয়া আছে, যেমন সয়াবিন তেল, বাদাম তেল। এগুলো হলো লিপিড জাতীয় ড্রাগের উদাহরণ। বাদাম জাতীয় তেল, বাদাম তেল, সয়াবিন তেল, এগুলো হলো লিপিড জাতীয় ড্রাগের উদাহরণ। লিপিড জাতীয় ড্রাগ গুলো প্রাইমারি মেটাবোলাইট ড্রাগ হিসেবে উদ্ভিদ দেহে জমা থাকে। এরপরে 4 নম্বরে দেখতে পাচ্ছ উদ্বায়ী তেল, ভোলাটাইল অয়েল। এগুলো বিভিন্ন রকমের ভোলাটাইল অয়েল গুলো হচ্ছে যে উদ্বায়ী তেলগুলো, এগুলো সাধারণত সেকেন্ডারি মেটাবোলাইট হিসেবে জমা থাকে। উদ্বায়ী তেল কোনগুলো? যেগুলো বাতাসের সংস্পর্শে খোলা থাকলে উবে যায়, উড়ে যায়, এগুলো বাষ্পীভূত হয়ে যায় তাপে, নর্মাল টেম্পারেচারে, নর্মালি তাপে চাপে বাষ্পীভূত হয়ে যায় যে সমস্ত তেল, সেগুলো হলো উদ্বায়ী তেল। এরকম উদ্বায়ী তেল তোমরা পূর্বে পড়েছো। আমি তোমাদেরকে উদ্বায়ী তেলের অনেক উদাহরণ দিয়েছি। বিভিন্ন অ্যারোমেটিক প্লান্ট গুলো থেকে তৈরি হয় উদ্বায়ী তেল। লেবুর তেল, দারচিনির তেল, লবঙ্গের তেল, রোজ অয়েল, তারপরে হচ্ছে লেমন গ্রাস অয়েল, এগুলো হলো উদ্বায়ী তেল। এগুলো ভেষজ গুণ সম্পন্ন ড্রাগের উদাহরণ। এগুলো হলো উদ্বায়ী তেল, ভোলাটাইল ড্রাগ। এরপরে 6 নাম্বার যেটা, সেটা হলো রজন বা রেজিন। ইংলিশে রেজিন বা বাংলাতে এটাকে রজন বলে। আর রজন আসলে কি? এই রজন গুলো আসলে কিছু এই উদ্বায়ী তেল, ভোলাটাইল অয়েলের সাথে অথবা কিছু গদ বা গাম বলে, যেগুলোকে গদ বা গামের সাথে মিশ্রিত অবস্থায় উদ্ভিদ দেহে জমা থাকে। রজনগুলো গদের সাথে অথবা তোমার ভোলাটাইল অয়েল বা উদ্বায়ী তেলের সাথে মিশ্রিত অবস্থায় পাওয়া যায়। যে সমস্ত রজন গামের সাথে মিশ্রিত অবস্থায় থাকে, সেই সমস্ত রজনকে বলে গাম রজন। আর যে সমস্ত রজন উদ্বায়ী তেলের সাথে মিশ্রিত অবস্থায় থাকে, সেগুলোকে বলা হয় অলিগো রজন। আর যে সমস্ত রেজিন জমা থাকে, যে সমস্ত রেজিন গাম এবং উদ্বায়ী তেল দুটার সাথে মিশ্রিত অবস্থায় থাকে, সেগুলোকে বলা হয় অলিগো, যেগুলোকে বলা হচ্ছে অলিগো গাম রজন। 3 প্রকারের রজন দেখলাম, তাই না? যে একটা হলো গাম রজন, একটা অলিগো রজন, আর এটা হচ্ছে অলিগো গাম রজন। এছাড়া একটা শব্দ আছে, আরেকটা ড্রাগ উপাদান আছে যেটার তোমরা নাম শুনে থাকবে, বালসাম। বালসাম যেটা, সেটা আসলে
রজনের মধ্যে যদি বেঞ্জোইক অ্যাসিড দেওয়া যায় বা সিরামিক অ্যাসিড দেওয়া যায়, বেঞ্জোইক অ্যাসিড এবং সিরামিক অ্যাসিড রজনের মধ্যে দিলে যে উপাদানটা তৈরি হবে সেটা হলো বালসাম। অথবা দুই প্রকারের অ্যাসিডই যদি দিয়ে দেওয়া যায় রজনে, তাহলে সেটাকে বলা হবে বালসাম। এইভাবে রজন এবং বালসামও জমা থাকে সেকেন্ডারি মেটাবোলাইট হিসেবে ভেষজ উদ্ভিদের দেহে। এরপরে দেখো, রজনীর যে উদাহরণ সেটা হলো টার্পেন্টাইন। টার্পেন্টাইন এক ধরনের গাম রেজিন। গাম রেজিনের উদাহরণ হলো টার্পেন্টাইন। ট্যানিন, ট্যানিন হলো ফেনোলিক কম্পাউন্ড। এটাও উদ্ভিদ দেহে সেকেন্ডারি মেটাবোলাইট হিসেবে জমা থাকে। ট্যানিন হলো বিভিন্ন রকমের ফেনোলিক হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত, একাধিক হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত ফেনোলিক কম্পাউন্ড গুলোকে বলা হয় ট্যানিন। অসংখ্য ট্যানিন সেকেন্ডারি মেটাবোলাইট হিসেবে উদ্ভিদের দেহে জমা থাকে, যেগুলো ভেষজ গুণ সম্পন্ন। এরকম উদাহরণ দেখো, গ্যালিক অ্যাসিড, খেটিকল, খেটিকল যেটা হচ্ছে ক্ষয়েরে থাকে, খেটিকল এবং গ্যালিক অ্যাসিড, এরকম দুটো উদাহরণ দেওয়া আছে, গ্যালিক অ্যাসিড, খেটিকল। ট্যানিন, ট্যানিন তাহলে কি? হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত একাধিক হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত ফেনোলিক কম্পাউন্ড ট্যানিন। এটাকে বলা হচ্ছে এই ট্যানিন গুলো সম্পর্কে আরেকটা তথ্য দেওয়ার আছে, সেটা হলো এই ট্যানিন গুলো দুই রকমের হয়। যারা আদ্য বিশ্লেষণ করা যায় যে সমস্ত ট্যানিনকে, সেগুলোকে বলা হয় হাইড্রোলাইসেবল, মানে যেগুলোকে হাইড্রোলাইসিস করা যায়, আর নন হাইড্রোলাইসেবল মানে যেগুলোকে হাইড্রোলাইসিস করা যায় না। এরকমই দুটো উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, গ্যালিক অ্যাসিড এবং খেটিকল। এরপরে যেটা 7 নাম্বার, এটা উদ্ভিদ উপক্ষার বা অ্যালকালয়েড, যেটা উদ্ভিদ দেহে সেকেন্ডারি মেটাবোলাইট হিসেবে জমা থাকে। এই উপক্ষার গুলো প্রচুর পরিমাণে জমা থাকে বিভিন্ন উদ্ভিদের দেহে। একটা উদ্ভিদের দেহে যদি 1 থেকে 2% উপক্ষার থাকে, সেটা কিন্তু অনেক বেশি। 1 থেকে 2% উপক্ষার থাকা মানে প্রচুর। তবে 10% পর্যন্তও থাকতে পারে অ্যালকালয়েড গুলো। এই অ্যালকালয়েড গুলো ভেষজ গুণের জন্য অনেকটাই দায়ী। অ্যালকালয়েডের অসংখ্য অ্যালকালয়েড আছে, 1300-র উপরে। তার মধ্যে দুটো দেখতে পাচ্ছি, অ্যাট্রোপিন এন্ড কোকেইন। অ্যাট্রোপিন, কোকেইন। এরপরে আমরা 8 নম্বরে চলে যাব। 8 নম্বরে দেওয়া আছে ভিটামিন। ভিটামিন গুলো সেকেন্ডারি মেটাবোলাইট হিসেবে উদ্ভিদে তৈরি হয়। আমরা ভিটামিন কি? ভিটামিন হচ্ছে এমন একটি উপাদান যা মানব দেহের জন্য খুবই জরুরি। মানব দেহে দেখা যাচ্ছে তৈরি হয় না। মানব দেহে এই সমস্ত উৎসের জন্য উদ্ভিদের উপর না হলে প্রাণীর সোর্স বা প্রাকৃতিক সোর্সের উপর ডিপেন্ডেবল এইগুলোর জন্য। ভিটামিন, এরকম ভিটামিনের উদাহরণ আমরা দিব। তো ভিটামিনের, আর যদি এই ভিটামিন গুলোর অভাব হয়, তাহলে কিন্তু প্রাণী দেহে বিভিন্ন অভাবজনিত লক্ষণ প্রকাশ পায় এবং বিভিন্ন রকমের রোগও হয় ভিটামিনের অভাব হলে। কিন্তু এই ভিটামিন গুলোর মেইন সোর্স, এই ভিটামিন ড্রাগ গুলোর মেইন সোর্স হলো বিভিন্ন প্লান্ট, বিভিন্ন রকমের প্লান্ট। এই ভিটামিনের অভাবজনিত অনেকগুলো রোগ আছে, যেমন নাম করা বেরি রোগ, তারপরে প্লেগ্রা, স্কারভি, রিকেটস, এই টাইপের ডিজিজ গুলো হয়ে থাকে। তার রক্তশূন্যতা, মানসিক অনেক অসুস্থতা, এগুলো ভিটামিনের অভাবজনিত রোগ। এই জন্য এই ভিটামিন ড্রাগ গুলোকে প্লান্ট সোর্স থেকে আলাদা করে মেডিসিন হিসেবেও খাওয়া যায়, আবার প্লান্ট সোর্স গুলো থেকেও এগুলোর অভাব মানুষ পূরণ করে থাকে। আমরা ভিটামিনের উদাহরণ দেখব, থায়ামিন, রেবোফ্লাভিন। থায়ামিন হলো ভিটামিন B1, রাইবোফ্লাভিন হলো B2। এরপরে প্রোটিন জাতীয় যেমন অ্যামাইনো অ্যাসিড যুক্ত যে ড্রাগ গুলো আছে, সেগুলো প্রোটিন, বিভিন্ন রকমের প্রোটিন আসলে প্রাইমারি মেটাবোলাইট হিসেবে উদ্ভিদের দেহে তৈরি হয়। কিন্তু কিছু প্রোটিন জাতীয় উপাদান আছে যেগুলো ওষুধ তৈরিতে ব্যবহার করা হচ্ছে, প্রাইমারি মেটাবোলাইট, অ্যামাইনো অ্যাসিড যুক্ত ড্রাগ গুলো। এরপরে 10 নম্বরে আছে এনজাইম। বিভিন্ন রকমের এনজাইম গুলো, যেগুলো
দেখা যাচ্ছে যে হিউম্যান বডিতে বিভিন্ন ওষুধ, এনজাইমেটিক বেশ কিছু মেডিসিন আসছে যেগুলো তৈরি করতে বিভিন্ন রকমের এনজাইমের প্রয়োজন হয়। যেমন এরকমই উদাহরণ পেপসিন, তারপরে হচ্ছে পেপাইন, এগুলো হলো প্লান্ট এনজাইম আর কি, প্লান্ট সোর্স থেকে নেওয়া। এই এনজাইম গুলো সেকেন্ডারি মেটাবোলাইট হিসেবে ইয়েতে প্লান্টে জমা থাকে। তো এনজাইম গুলো এনজাইমেটিক, এগুলো কিন্তু প্রোটিন জাতীয়, এক একটা প্রোটিন জাতীয়। এরপরে দেখো অ্যান্টিবায়োটিক গুলো, যেগুলো অণুজীব থেকে সাধারণত তৈরি হয়, অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিক গুলোর উদাহরণ পেনিসিলিন, স্ট্রেপ্টোমাইসিন এটসেট্রা। তো পেনিসিলিন বা স্ট্রেপ্টোমাইসিন যে অ্যান্টিবায়োটিক গুলো কিন্তু এক একটা অ্যামাইনো অ্যাসিডের পলিমার, মানে এগুলোও প্রোটিন ধর্মী। এবার আমরা 12তম জাতীয়, সর্বশেষ যেটা জাতীয়, সেটা হলো কীটনাশক জাতীয়। কীটনাশক জাতীয় যে উপাদান, যে ড্রাগ, সেটা হলো নিকোটিন, পাইরেথ্রিন এটসেট্রা। এরকম কিছু ড্রাগ আছে যেগুলো কীটনাশক বস্তু তৈরি করতে ব্যবহার করা হয় কিন্তু মানবতার কল্যাণে। সেই রকম কিছু ড্রাগের উদাহরণ হলো নিকোটিন, পাইরেথ্রিন। এরপরে এই ছিল আমাদের 12 প্রকারের ড্রাগ, কেমিক্যাল ড্রাগ, যেগুলো প্লান্ট সোর্স থেকে পাওয়া যায়। এরপরে আমাদের যে হেডিং, সেটা হলো সাম মেডিসিনাল প্লান্ট উইথ কেমিক্যাল ড্রাগ। সাম মেডিসিনাল প্লান্ট উইথ কেমিক্যাল ড্রাগ। কেমিক্যাল, রাসায়নিক ড্রাগ গুলোর নাম সহ আমরা কিছু উদ্ভিদের উদাহরণ দেখব। বিশেষ বিশেষ কিছু উদ্ভিদ, যেমন হলুদ। হলুদটার এই যে এক ধরনের হলুদ স্ফটিক পদার্থ থাকে, হলুদ স্ফটিক ফেনোলিক কম্পাউন্ড থাকে, যেটা হচ্ছে হলুদের বৈজ্ঞানিক নাম, যেটা ওর মধ্যে যে রাসায়নিক ড্রাগটা থাকে সেটার নাম হলো কুরকুমিন। হলুদে অসংখ্য ড্রাগ আছে, তার মধ্যে সবচেয়ে মেজর যেটা সবচেয়ে বেশি উপকারী, সবচেয়ে বেশি মেডিসিন ড্রাগ হিসেবে আলাদা করা হয়, সেটার নাম হলো কুরকুমিন। কুরকুমিন এটার হলুদ স্ফটিক পদার্থ, ফেনোলিক কম্পাউন্ড। এরপরে বাসক, বাসকে যে রাসায়নিক ড্রাগটা থাকে তার নাম হলো ভ্যাসিসিন। এটা একটা অ্যালকালয়েড জাতীয় ড্রাগ। বাসকে যে ড্রাগ থাকে সেটার নাম হলো ভ্যাসিসিন, এটা উপকার বা অ্যালকালয়েড জাতীয়। 3 নাম্বার, চাল মোগরার বিচি। এটাতে যে রাসায়নিক ড্রাগ থাকে সেটা হলো চালমোগ্রিক অ্যাসিড। চালমোগরার বীজে যে রাসায়নিক উপাদান থাকে, রাসায়নিক ড্রাগ থাকে, সেটার নাম হলো চালমোগ্রিক অ্যাসিড। এটা লিপিড জাতীয় ড্রাগ। 4 নম্বর উদাহরণ ধুত্রার বিচি। এটাতে যে রাসায়নিক উপাদান থাকে সেটা হলো হায়োসায়ামিন। ধুত্রার বিচিতে থাকে হায়োসায়ামিন, এটা একটা ট্রপেন অ্যালকালয়েড বা ট্রপেন উপক্ষার, ট্রপেন জাতীয় উপক্ষার। ইউক্যালিপটাসে যে উপাদানটা মেজর আর কি, ড্রাগটা, সেটা হলো সিনোয়েল। সিনেওল এক ধরনের উদ্বায়ী তেল, ভোলাটাইল অয়েল। ইউক্যালিপটাসে সিনেওল একটা রাসায়নিক ড্রাগ, এটার উদ্বায়ী তেল এক ধরনের। বেলাডোনা উদ্ভিদে যে ট্রপেন জাতীয় উপকারটা থাকে মেইন, সেটা হলো অ্যাট্রপিন। নামটা খেয়াল করো, যে রাসায়নিক উপাদান থাকে ট্রপেন জাতীয়, সেটা হলো কোথায় থাকে? বেলাডোনাতে, এটা ট্রপেন উপকার। আদাতে যে রাসায়নিক ড্রাগ থাকে সেটা হলো জিনজেরল, এটা লিপিড জাতীয় ড্রাগ। 8 নম্বরে দেখতে পাচ্ছ চাতে আছে যে ড্রাগ, সেটা হলো ক্যাফেইন, এটা এক ধরনের অ্যালকালয়েড। ঘৃতকুমারীতে যে রাসায়নিক ড্রাগ বিদ্যমান সেটা হলো বার্বালোইন গ্লাইকোসাইড জাতীয় ড্রাগ, যেটাকে অ্যান্থোকুইনন গ্লাইকোসাইডও বলে। 10 নম্বরে
কোকো, কোকো উদ্ভিদ, কোকো উদ্ভিদ যেটা পাতা থেকে যে এক ধরনের উপকার পাওয়া যায় সেটা হলো ট্রপেন উপকার, ট্রপেন জাতীয়, এটা হলো কোকেইন। কোকো উদ্ভিদ থেকে পাওয়া যায় কোকেইন। এইভাবে তোমরা কয়েকটা উদ্ভিদ দেখতে পেলে এবং তাদের কেমিক্যাল ড্রাগের নাম দেখতে পেলে। তো এইগুলো পরীক্ষাতে আসতে পারে যে কিছু ড্রাগের উদাহরণ দাও এবং তার সোর্সের নাম লিখো। এখান থেকে আমি কিছু দেখালাম 10টা। এবার তোমাদের যে লাস্ট টপিক সেটা হলো ক্লাসিফিকেশন সিস্টেম অফ প্লান্ট ড্রাগ। ক্লাসিফিকেশন সিস্টেম অফ প্লান্ট ড্রাগ, আমরা যে বিশেষ করে যে ভেষজ ড্রাগ গুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম, এই ভেষজ ড্রাগ গুলোকে কয়টা সিস্টেমে ক্লাসিফিকেশন করা হয় সেটা নিয়ে একটু আলোচনা করব। যেমন পাঁচটা সিস্টেম আছে। একটা হলো অ্যালফাবেটিক্যাল সিস্টেম, 2 নাম্বার ট্যাক্সোনমিক্যাল সিস্টেম, 3 নাম্বার মরফোলজিক্যাল সিস্টেম, 4 নাম্বার ফার্মাকোলজিক্যাল সিস্টেম, 5 নাম্বার কেমিক্যাল সিস্টেম। তো আমরা এই 5 প্রকার একটু আলোচনা করব। প্রথমে অ্যালফাবেটিক্যাল সিস্টেমে কিভাবে প্লান্ট যে ড্রাগ গুলোকে ক্লাসিফাই করা হয় দেখো। এটা আসলে যে কোনো একটা অ্যালকালয়, যে কোনো একটা ড্রাগের নামের ইংরেজি আদ্য অক্ষর, সেই নামের ইংরেজি অক্ষর ব্যবহার করে ড্রাগ গুলোকে ক্লাসিফাই করা হয় ইংরেজি নামের অক্ষরের আদ্য অক্ষরের ভিত্তিতে। সেটা কি? যেমন যদি নামের প্রথম অক্ষর এ হয়, যে সমস্ত ড্রাগের নামের প্রথম অক্ষর এ দিয়ে শুরু তারা একটা গ্রুপে থাকবে, আবার যারা বি অক্ষর দিয়ে শুরু তারা থাকবে অপর আরেকটি গ্রুপে। এভাবে গ্রুপিং গুলো করা হয়। সাধারণত তোমরা নাম শুনে থাকবে ফার্মাকোপিয়া। প্রত্যেকটা দেশেই একটা করে ফার্মাকোপিয়া থাকে যেখানে সবগুলো ওষুধ সম্পর্কে লিপিবদ্ধ থাকে, সেই দেশের সব ওষুধ। তো অ্যালফাবেটিক্যাল সিস্টেমে যদি এগুলোর ক্লাসিফাই করা হয় তাহলে তারা এইভাবে এ বি সি গ্রুপের সব অ্যালকালয়েড গুলোকে এই সিস্টেমে ফার্মাকোপিয়াতে ড্রাগ গুলোর নাম লিপিবদ্ধ করে রাখা হয় ফার্মাকোপিয়াতে। এ অক্ষরগুলোর একটা গ্রুপ, বি গুলোর একটা গ্রুপ, সি এর একটা গ্রুপ, এভাবে। এটা খুব সহজ সরল একটা সিস্টেম ক্লাসিফায়ার। তো এবার ট্যাক্সোনমিক্যাল সিস্টেম, ট্যাক্সোনমিক যে গ্রুপ তার ভিত্তিতে ড্রাগ গুলোকে ক্লাসিফাই করা হয়। যে ট্যাক্সোনমিক গ্রুপ থেকে যে টাইপের ড্রাগ গুলো আসতেছে সেই ড্রাগ গুলোকে সেই গ্রুপে ফেলা হচ্ছে। যেমন তোমরা একটু উদাহরণ দেখো, যেমন 1 নম্বরে আম্বেলিফেরি ফ্যামিলি হতে প্রাপ্ত যে ড্রাগ সেগুলোকে ফেলা হলো আম্বেলিফেরাস ড্রাগের মধ্যে। আম্বেলিফেরি ফ্যামিলি হতে প্রাপ্ত ড্রাগ গুলোকে কোন গ্রুপে ফেলা হলো? আম্বেলিফেরাস ড্রাগ। এগুলো সাধারণত দেখা গেছে যে উদ্বায়ী তেল, ভোলাটাইল অয়েল গুলো আম্বেলিফেরি ফ্যামিলি থেকে আসে। আবার 2 নম্বরে আরেকটা উদাহরণ দেই, যদি সোলানেসি ফ্যামিলি থেকে প্রাপ্ত সবগুলোকে সোলানিফেরাস ফ্যামিলি বলতেছে। এগুলো দেখা গেছে যে ট্রপেন গ্রুপের উপকার। এছাড়াও ট্যাক্সোনমিক্যাল সিস্টেমের ক্লাসিফিকেশন। 3 নাম্বার মরফোলজিক্যাল সিস্টেমের ক্লাসিফিকেশন। উদ্ভিদের আঙ্গিক পরিচিতির ভিত্তিতে ড্রাগকে ক্লাসিফিকেশন করা হয়। আঙ্গিক পরিচিতি, একটা উদ্ভিদের কয়টা অঙ্গ আছে, মূল, কাণ্ড, পাতা, এরকম। যেমন পাতা থেকে প্রাপ্ত ড্রাগ গুলোকে বলা হয় পত্রজাত ড্রাগ, বাকল থেকে পাওয়া বাকলজাত ড্রাগ, মূল থেকে পাওয়া মূলজাত ড্রাগ, ফল থেকে পাওয়া ফলজাত ড্রাগ, ফুল থেকে পাওয়া ফুলজাত ড্রাগ ইত্যাদি। এভাবে আঙ্গিক পরিচিতির ভিত্তিতে ক্লাসিফাই করা হয়। এটাও একটা সহজ সরল সিস্টেম। এরপরে ফার্মাকোলজিক্যাল সিস্টেম। এক্ষেত্রে কি ওষুধের গুণের উপর ভিত্তি করে একই ধরনের ওষুধ গুণ সম্পন্ন ড্রাগ গুলোকে একটা গ্রুপে ফেলা হয়। যে সমস্ত ড্রাগ গুলো একই কাজে ব্যবহার করা হচ্ছে সেইগুলো একই গ্রুপে ফেলা হচ্ছে। তাদের রাসায়নিক গঠন আলাদা হতে পারে কিন্তু একটা কাজে ব্যবহার করা হচ্ছে, সেই ড্রাগ গুলোকে একটা গ্রুপে রেখে রেখে ক্লাসিফাই করা হয়। একই ধরনের ঔষধি গুণ সম্পন্ন ড্রাগ গুলোকে একটা গ্রুপে রেখে ক্লাসিফাই করা হয়। দেখা গেছে প্রত্যেকটা ড্রাগের আলাদা আলাদা রাসায়নিক গঠন কিন্তু কাজ একই। কেমন দেখো উদাহরণ, যেমন
রেচক ড্রাগ, ল্যাক্সেটিভ ড্রাগ কাদেরকে বলে? যারা যেমন কোষ্ঠকাঠিন্য নিরাময় করাই এই ড্রাগ গুলোর কাজ, এরা হলো রেচক ড্রাগ। এরকম কীটনাশক বা চেতনানাশকে ব্যবহার করা হয় যে সমস্ত ড্রাগ, এগুলোকে আবার একটা গ্রুপে ফেলা হয়। চেতনানাশক করতে, অ্যানাস্থেসিয়ার কাজে ব্যবহার করা হয় যে সমস্ত ড্রাগ, কাজ হবে এক কিন্তু এদের রাসায়নিক গঠন হবে আলাদা। এই ভিত্তিতে ফার্মাকোলজিক্যাল সিস্টেমে ক্লাসিফাই করা হয় ড্রাগ গুলো। এরপরে 5 নাম্বার সর্বশেষ যে সিস্টেম, সেটা হলো বিভিন্ন ড্রাগের রাসায়নিক উপাদানগুলোর সাদৃশ্যের ভিত্তিতে, তাদের যে রাসায়নিক উপাদানের গঠনের ভিত্তিতে, তাদের রাসায়নিক উপাদানগুলো কোন টাইপের সেটার ভিত্তিতে ক্লাসিফাই করা হয়। যেমন 1 নাম্বার হচ্ছে অ্যালকালয়েড জাতীয় গুলো একটা শ্রেণীতে পড়বে, সেগুলোকে বলবে অ্যালকালয়েড কন্টেইনিং ড্রাগ। অ্যালকালয়েড যুক্ত ড্রাগ গুলোকে একটা গ্রুপে ফেলা হলো, অ্যালকালয়েড কন্টেইনিং ড্রাগ 2 নাম্বার, ট্যানিন কন্টেইনিং ড্রাগস 3 নাম্বার, গ্লাইকোসাইড কন্টেইনিং ড্রাগস 4 নাম্বার, ভোলেটাইল বা উদ্বায়ী তেল কন্টেইনিং ড্রাগ। অ্যালকালয়েড যুক্ত ড্রাগ, ট্যানিন যুক্ত ড্রাগস, গ্লাইকোসাইড যুক্ত ড্রাগস, ভোলাটাইল অয়েল যুক্ত ড্রাগ, এভাবে ক্লাসিফাই করা হয়। এটা আসলে একটা অন্যান্য পদ্ধতির তুলনায় বিজ্ঞানসম্মত, সবচেয়ে বেশি বিজ্ঞানসম্মত এবং একটু কিছুটা জটিল, সময় সাপেক্ষ, কিন্তু এটা নির্ভুল হয়, নিখুঁত হয়। এটার মাধ্যমে ড্রাগটা সম্পর্কে ভালোভাবে স্টাডি করা যায়। কাজেই এই 5টা সিস্টেমের মধ্যে সবচেয়ে বিজ্ঞানসম্মত সায়েন্টিফিক হলো কেমিক্যাল সিস্টেমে ক্লাসিফিকেশন করা। তো আজকে ছিল এই পর্যন্তই ক্লাস। তোমরা বুক রেফারেন্স দেখে নাও। ইকোনমিক বোটানি, ইথনো বোটানি ও ফার্মাকোগনোসি থেকে তথ্য নেওয়া বাই জীবন কৃষ্ণ সাহা এবং সুনির্মল চন্দ্র বসু স্যারের বই, এবং ইন্টারনেট সোর্স থেকে নেওয়া বিভিন্ন উইকিপিডিয়া। তোমাদের আজকের কাজটা একটু দেখে নাও, যে তোমরা আজকের ক্লাসের ভিত্তিতে যে জিনিসটা করবে সেটা হলো কেমিক্যাল ক্লাসিফিকেশন অফ হার্বাল ড্রাগস। ভেষজ প্লান্টের যে ড্রাগ গুলো সেগুলোর ক্লাসিফিকেশনের উপরে নোট তৈরি করবে, এবং এখান থেকেই তোমরা কি করবে, যে এই ক্লাসিফিকেশনটা পড়লেই তোমরা কিন্তু বলতে পারবে প্রাইমারি সেকেন্ডারি মেটাবোলাইট অফ প্লান্টের প্রাইমারি সেকেন্ডারি মেটাবোলাইট গুলোর উপরে বর্ণনা করতে পারবে। তারপরে আরেকটা নোট তৈরি হয়ে যাবে তোমাদের পাশাপাশি, সেটা হলো হার্বাল ড্রাগ গুলোর রাসায়নিক উপাদান। হার্বাল ড্রাগ গুলোর রাসায়নিক উপাদান বর্ণনা করো, যদি প্রশ্ন আসে তাহলেও তোমরা অ্যান্সার করতে পারবে। কাজে কেমিক্যাল ক্লাসিফিকেশন অফ হার্বাল ড্রাগস এটা রেডি করা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং পাশাপাশি তোমরা আরেকটা জিনিস রেডি করবে, সেটা হলো কতগুলো উদ্ভিদের নাম এবং সেগুলো থেকে প্রাপ্ত ড্রাগের নাম। আর পরবর্তী ক্লাস হবে কিছু গুরুত্বপূর্ণ উদ্ভিজ্জ ড্রাগের উপরে, কিছু গুরুত্বপূর্ণ ড্রাগ যেগুলো রাসায়নিক ড্রাগ, সেগুলোর কেমিক্যাল স্ট্রাকচার পড়তে হবে, সেগুলোর সোর্স পড়তে হবে এবং ব্যবহার করতে হবে। এগুলোর একটু রাসায়নিক গঠন নিয়ে আমরা নিজেরা বোর্ডে আঁকাবো এবং প্র্যাকটিস করব এর পরবর্তী ক্লাসে। কিছু ইম্পর্টেন্ট প্লান্ট ড্রাগ, এবং পরবর্তী ক্লাসেই আমরা দেখব অ্যালকালয়েডের ক্লাসিফিকেশন, বিভিন্ন ধরনের অ্যালকালয়েডের ক্লাসিফিকেশন। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমার ক্লাস মনোযোগ দিয়ে করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আমার ক্লাস মনোযোগ দিয়ে করার জন্য তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।